আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। আজকেই দুটো জরিপ দেখলাম। একটি জরিপ বলছে যে আওয়ামী লীগকে যারা ভোট দিতেন তাদের 48% এবার বিএনপিকে ভোট দেবেন। 8 থেকে 9% মতো এখনও কোনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন কিংবা তারা আদৌ ভোট দিতে যাবেন কি না। প্রায় 30% ভোটার ভোট দেবেন জামায়াত ইসলামীকে, 6-7% অন্য কাউকে, 13%-র মতো ভোট দেবেন এনসিপিকে। তো মোটামুটিভাবে একটা নেক টু নেক, অর্থাৎ আওয়ামী লীগের ভোটাররা বিএনপির পক্ষেও যেমন আছেন, তুলনামূলক বিচারে বিএনপি একটু এগিয়ে, অন্যরা তার কাছাকাছি। আরেকটি জরিপ প্রকাশিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে, সবগুলোতেই অনলাইনে হয়তো পাওয়া যাবে, আপনারা দেখবেন, মুদ্রিত কপি তো হয়তো দেখা যাবে। সেটা বলছে যে আওয়ামী লীগ না, ভোটাররা এবার বিএনপি এবং জামাতকে সমানে সমান আর কি, অর্থাৎ বিএনপির চেয়ে জামাত মাত্র 1-2% পিছিয়ে আছে। অর্থাৎ হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে বিএনপি এবং জামাতের মধ্যে, কে জিতবে বলা যাচ্ছে না। আমি অনেকদিন ধরেই বলছি যে এবারের নির্বাচনটা যদি শেষ পর্যন্ত হয়, ইতিহাসের খারাপ নির্বাচন হবে, সেটা আমি বলেছি। নির্বাচনের পরের পরিস্থিতি দেশের আরও খারাপ হতে পারে এবং ফলাফলটা সারপ্রাইজিং হতে পারে। এই চেষ্টাটা কিন্তু আছে। এই যে জরিপগুলো বলছে কথাবার্তা জনগণের হয়ে, সারপ্রাইজিং কীরকম? সরকার যেহেতু জামাতের পক্ষে, জামাতকে বিজয়ী ঘোষণা করবার একটা চেষ্টা হতে পারে। ইতোমধ্যেই আমরা শুনেছি সরকারের ক্ষমতাবান ব্যক্তিদের কাছ থেকে ফলাফল ঘোষণায় কিন্তু দেরি হতে পারে, এবং আন্তর্জাতিক বিভিন্ন মহল, দেশের ভেতরের বাইরের বিভিন্ন শক্তি জামায়াতের পক্ষে কাজ করছে। ভোটাররা কতখানি সেই প্রসঙ্গে আমি একটু পরে আলোচনায় আসি, যদিও জরিপ সেরকমই বলছে। এবং জামায়াত এনসিপি নেতাদের কথাবার্তা এটা বোঝা যাচ্ছে, তাদের ভাবটা এরকম যে তারা পারলে হয়তো 200 আসনই জিতে যাবেন, ভাবটা এইরকম। আরেকটা চেষ্টা করিডোরে ইতিমধ্যেই আলোচনার মধ্যে আছে। আপনাদের স্মরণ থাকবার কথা, জামায়াত ইসলামীর আমির বিএনপি নেতা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেখানে তিনি জাতীয় সরকারের কথা বলে এসেছিলেন। বিএনপি সাড়া দেয়নি, সঙ্গত কারণেই সাড়া দেয়নি, কিন্তু জোর করে জাতীয় সরকার করবার একটা চেষ্টা এই নির্বাচনের মধ্য দিয়ে হতে পারে। সেটা কীরকম? বাজারে আলোচনা আছে, গ্রহণ করতেই হবে এমন কোনো কথা নেই। আমিও জানি না, আমার কাছেও প্রকৃত তথ্যপত্র নেই, কিন্তু এই আলোচনাটা আছে যে বিএনপিকে এমন একটা আসন দেয়া হবে বললে অনেকে একটু বিরক্ত হতে পারেন। ভোট তো দিবে জনগণের ভোটে বাংলাদেশে খুব বেশি ফলাফল নির্ধারিত হয়নি। আমার বিবেচনায় 73-এর নির্বাচনের ফলাফল যেরকম ছিল সেরকম হয়তো কিছু হেরফের হতে পারত, কিন্তু আওয়ামী লীগ আসলে বা তৎকালীন সরকারে যারা ছিলেন তারা এই অল্প বিস্তর ছাড়তেও রাজি ছিলেন না। সেই কারণে ওই নির্বাচন নিয়েও কিছুটা প্রশ্ন আছে, কিন্তু ফলাফলটা এরকমই হতো। এর পরের নির্বাচনগুলো তো আপনি যদি ধরেন যে 79-র নির্বাচন, ফলাফল ওই রকমই হতো, তবে আওয়ামী লীগের অভিযোগ ছিল হয়তো আওয়ামী লীগ আরও বেশি সিট পেতে পারত। 86-88 নির্বাচন নিয়ে কথা বলে লাভ নেই, 96-এর ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কথা বলে লাভ নেই, কিন্তু 91 সালের নির্বাচন, 96 সালের জুনের নির্বাচন এবং 2001-এর নির্বাচন আসলে ফলাফলটা জনগণ নির্ধারণ করেছে। কোথাও এদিক সেদিক হতে পারে, কিন্তু বাকি সব টেবিলেই হচ্ছে। ভালো লাগুক কিংবা না লাগুক, 2008-এর ফলাফল টেবিলে নির্ধারিত হয়েছে। 14, 18, 24-এ কোনো নির্বাচনই হয়নি, এবং এবারের নির্বাচনটাও সেই রকম, ওই যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হবার একটা আশঙ্কা আছে। এবং সে কারণেই ওই যে বলা হচ্ছে যে বিএনপিকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া যে সে নিজে যেন একা সরকার গঠন করতে না পারে।
তাকে সরকার গঠন করতে হলে জামাত এত বেশি, যদি জামাতকে জিতিয়ে আনা না যায় বা বিজয়ী ঘোষণা করা না যায় বা জয়ী দেখানো না যায়, তাহলে এমন একটা সিট সংখ্যা দিয়ে বিএনপিকে একটা ট্র্যাপে ফেলা যে সরকার গঠন করতে হলে জামাতকে নিয়ে করতে হবে, এবং তখন জামাত ডিকটেট করতে পারবে, হয় প্রেসিডেন্ট আমার চাই, অথবা প্রধানমন্ত্রিত্ব আমার চাই, এই মন্ত্রণালয় আমার চাই। আর বিএনপিকে সরকার গঠন করতে হলে ওই সব কথাবার্তার মোটামুটি অনেকটা শোনা ছাড়া কোনো বিকল্প থাকবে না। এখন কি ভাবে একটা আবহ কিন্তু তৈরি হয়েছে, যেই দলটির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা নেই, যেই দলটি ধর্মকে ব্যবসা করে রাজনীতি করছে, যেই দলটি এই দেশের স্বাধীনতা চায়নি, যেই দলটি বিভিন্ন সময়ে তার প্রতিপক্ষকে নানাভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যেই দলটি মুখে ধর্মের কথা বলে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মুখের ভাষা দেখলে বোঝা যায় তারা কোন মানের, সেই দলটি এখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, আবহ তৈরি করা হচ্ছে। ইতিহাস বলে এই দলের ভোটার সমর্থক বাংলাদেশে একেবারেই নেই। একা নির্বাচন করলে 3 থেকে 5, 7টি আসন, অন্যদের আশ্রয় প্রশ্রয় নির্বাচন করলে গোটা 20 আসন, এর বেশি কিন্তু নাই। পরিবর্তিত পরিস্থিতি, আওয়ামী লীগ নেই যদি বিবেচনা করি, সব মিলিয়ে সাকুল্যে 30টি আসন তার মিলবার কথা। জোট মিলিয়ে সর্বসাকুল্যে 40-এর বেশি হওয়ার কোনো কারণ নেই। তারা এখন নাকি 200 আসন পাবে, বা 151 তো অবশ্যই পাবে। শুনলে হাস্যকর, কিন্তু টেবিলে যদি ফলাফল নির্ধারিত হয় তাহলে সেটা সম্ভব। সেদিন আমি একজন গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে আলাপ করছিলাম, বিস্তারিত আর বলছি না। তারা বলছে তাদের একাধিক রিপোর্ট বলছে যে বাংলাদেশের ডিসি যারা আছেন, জেলা প্রশাসক, এই মুহূর্তে তাদের 80% হচ্ছে জামাত সমর্থক। তাদের রিপোর্ট বলছে বাংলাদেশে যে এসপি যারা, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এই এসপিদের 66% জামাতের সমর্থক। কিভাবে হলো? এক তো ওই যে গুপ্ত রাজনীতির কথা আমরা জানি, তারা আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে ঢুকেছিলেন। আমি আগেও বলেছি, অনেকবার বলেছি যে বিএনপির আসলে সবচেয়ে এখন চেষ্টা হওয়া উচিত মিস্টার তারেক রহমানের, যে তার দলের ভেতরে জামাত কারা আছে সেটা খুঁজে বের করা। এবং এই যে প্রফেসর ইউনূসের সরকারে ছাত্র উপদেষ্টা নামে যে 3 জন ছিলেন, 3 জনই এখন নেই, কিন্তু তাদের 2 জন প্রভাব খাটিয়ে এইসব বদলি, প্রমোশন, কে কোথায় যাবে, এগুলো তারা নির্ধারণ করেছেন। কারণ তারা খুব পাওয়ারফুল ছিলেন। নির্বাচনী বৈতরণীটা যেন পার হওয়া যায়, এটা হচ্ছে একটা ডিজাইন। আর ওই যে আন্তর্জাতিক ব্লেসিংস তো আছেই, পাকিস্তান আছে, টার্কি আছে, চায়না আছে, যুক্তরাষ্ট্র আছে, শোনা অনেকটা যায়। অনেকে আবার খুশি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এবার সম্পর্ক ভালো নেই, শুল্ক নিয়ে ঝামেলা হচ্ছিল, কাজেই যুক্তরাষ্ট্র ওই দিকে আছে। কিন্তু মাথায় রাখতে হবে যুক্তরাষ্ট্র অনেক বড় প্লেয়ার, তার সব সমর্থন নয়, তার সব বিরোধিতা নয়, এবং অনেক সময় সে সমর্থন করেও তার জাতীয় স্বার্থ এবং বৈশ্বিক যে স্বার্থ সেটা সে রক্ষা করবার চেষ্টা করে। এবং অনেকের জন্য হতাশার যে শুল্ক নিয়ে যে বৈরিতা ভারতের সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের, সেটা এখন নেই, প্রায় নেই বললেই চলে। কাজে এই অঞ্চলে এই নির্বাচনে ভারতের স্বার্থ কী
সেটার বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র খুব বেশি কিছু করবে তেমনটাও মনে করবার কোনো কারণ নেই। আমরা অতীতও দেখেছি, গত অভ্যুত্থানের আগে গত কয়েক বছর যুক্তরাষ্ট্রের যে পজিশন ছিল, যুক্তরাষ্ট্র খানিকটা চুপ করে কেন গেল, কোন মিটিংয়ের পরে গেল। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা এসেছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে, সেই বৈঠকের পরে যুক্তরাষ্ট্র চুপ হয়ে গেল হঠাৎ। এই যে সমস্যা শুল্কের, সেটা প্রায় শেষের পথে। ইতিমধ্যেই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে গেছেন। বাংলাদেশ প্রসঙ্গে সেখানে আলোচিত হবে না, আলোচনায় থাকবেন এটা কোনো পক্ষ বলে না। শুল্কের আলোচনার বাইরেও অনেক রকমের আলোচনা হবে, কারণ যুক্তরাষ্ট্র চায়নাকে যেভাবে কন্টেইন করতে চায়, তাতে তার ভারতকে মিত্র হিসেবে পাওয়া ছাড়া এই অঞ্চলেকে চায়নাকে কন্টেইন করা তার পক্ষে সম্ভব নয়। সব মিলিয়ে এখানে ভারতের স্বার্থ নয়, যুক্তরাষ্ট্রের স্বার্থ নয়, পাকিস্তান চীনের স্বার্থ নয়, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষিত হওয়া উচিত আমি মনে করি। এবং তার জন্য একটা ভালো নির্বাচন হওয়া দরকার ছিল। সেই নির্বাচন আমরা দেখছি না। শেষ পর্যন্ত নির্বাচনের দিন পর্যন্ত আমরা যেতে পারবো কি না, গেলেও সেটা সেই দিনটা কেমন হবে, ফলাফল কি হবে, মানুষ যাকে ভোট দেবে সে বিজয়ী হবে কি না, আমরা কেউই নিশ্চিত নই। ফলাফল যাই হোক, সরকার গঠিত হলে সেই সরকার স্থিতিশীল একটা সরকার হবে কিনা, দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে কিনা আমরা কেউ জানি না। কিন্তু সব কথার মূল কথা যেটা বলা ভালো, আমরা পছন্দ করি কিংবা না করি, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আপাতত এই পর্যায়ে বিএনপির কোনো বিকল্প নেই। আমাকে আবার কেউ বিএনপি মনে করবেন না, আমি কিন্তু ভোট টোট দিই না অনেক দিন ধরেই, এবং দিব না, আমি আমার পেশায় যতদিন আছি। মিস্টার তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের কোনো বিকল্প নেই। অনেক নিন্দা, অনেক সমালোচনা, অনেক কাঠখড় তাকে পোড়াতে হয়েছে, কিন্তু ইতিহাস তাকে এই জায়গায় এনে দাঁড় করেছে যে তিনিই বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। কোনো ষড়যন্ত্রের অংশ হয়ে, ষড়যন্ত্রের কারণে তিনি হয়তো এখান থেকে ছিটকে পড়তে পারেন, কিন্তু দল মত নির্বিশেষে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে চাইলে, শক্তিশালী করতে চাইলে এর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের ভোটারদের প্রসঙ্গ জড়িয়ে দিয়ে শুরু করেছিলাম। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ বিএনপির বৈরিতার কথা আমরা জানি। বিভিন্ন সময়ে তারা ইতিহাসের বিভিন্ন ক্রান্তি লগ্নে এক হয়েছেন। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ যে ভুল ত্রুটি অন্যায় করেছে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে, সেটা তারা স্বীকার করছে না, কিন্তু তার লক্ষ কোটি সমর্থক গোষ্ঠী আছে, তাদেরকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগেরও কিছু ঐতিহাসিক দিক আছে, অর্জন আছে, সেটাও অস্বীকার করবার কোনো সুযোগ নেই। কিন্তু দুই পক্ষকেই মাথায় রাখতে হবে, বিশেষ করে আওয়ামী লীগের ভোটারদের মাথায় রাখতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে দীর্ঘকাল তার দুই কন্যা কিন্তু দেশে আসতে পারেননি। জিয়াউর রহমান তার শাসনামলে শেখ হাসিনাকে কিন্তু নির্বাসন থেকে দেশে ফিরিয়ে এনেছিলেন, যদি দুর্ভাগ্য যে মাত্র 17 দিনের মাথায় তাকে জীবন দিতে হয়েছিল। আওয়ামী লীগের যারা অপরাধী তাদের হয়তো অনেকের বিচার হবে, ফাঁসি হবে, অনেকে জেল খাটবেন, কিন্তু তাদের রাজনীতিতে প্রত্যাবর্তন অনেকখানি নির্ভর করছে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকার উপরে, এবং প্রায় পুরোটাই নির্ভর করছে মিস্টার তারেক রহমানের উপরে। এবং আমরা জানি তারেক রহমান বলেছেন, প্রয়াত বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন, তিনি বলেছেন তারা প্রতিশোধ, প্রতিহিংসা রাজনীতি করতে চান না, এবং তারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চান, একটা সুস্থ ধারা রাজনীতি করতে চান, এবং তারা বাংলাদেশের যে জন্মের অঙ্গীকার সেটাকে প্রতিষ্ঠিত করতে চান। আমরা বিশ্বাস করতে চাই তাদেরও ব্যত্যয় হতে পারে, বিচ্যুতি হতে পারে, তারাও কথা না রাখতে পারেন, কিন্তু সেরকম হলে বাংলাদেশের জনগণ যেমন আছে, বিভিন্ন সেক্টরে আমরা যারা সরকারকে চ্যালেঞ্জ করবার জন্য আছি, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য আছি, আমরা অবশ্যই তাদেরকেও ছাড় দেব না। কিন্তু এই ক্রান্তি লগ্নে, এই সংকটকালে, এই মুহূর্তে তাদের কোনো বিকল্প নেই। হ্যাঁ, আওয়ামী লীগ যদি মাঠে থাকতো, ভোট করতে পারতো,
নিশ্চয়ই আমরা আওয়ামী লীগকে সমর্থন করতাম না, কিন্তু অবশ্যই আমরা, অন্তত আমি, বিএনপির পক্ষেও বলতাম না। আর অন্য কোনো দল নিয়ে আসলে খুব বেশি আলোচনা করবার কোনো সুযোগ নেই। তবে কথা বলতেই হবে, আবারও বলতে হবে যে আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই। এবং হয়তো আওয়ামী লীগ থাকলেও মাঠে বিপুল ভোটে বিএনপি বিজয়ী হতো, কিন্তু তারপর যারা নিরপেক্ষ অন্তত পাবলিক স্পেসে, তারা হয়তো কোনো পক্ষেই কথা বলতেন না, পুরোটাই জনগণের উপর নির্ভর করত। এবং ক্যাম্পেইন করা কারো পক্ষে বিপক্ষে আমাদের দায়িত্ব নয়, কিন্তু দেশ এমন একটা সংকটকালে, এমন একটা সংকটময় মুহূর্তে এসে দাঁড়িয়েছে যেখানে একটু হলেও অবস্থান নেওয়া খুব জরুরি। নাহলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশটা নিরাপদ হবে না। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকবেন।